শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 21 বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি দেশের পুঁজিবাজারের সর্বশেষ খবর। শেয়ার বাজারের এই মুহূর্তের খবর নিয়ে অপেক্ষা করছেন সহকর্মী রাজীব জামান। চলে যাচ্ছি তার কাছে। হিরো, আপনাকে অনেক ধন্যবাদ। জানিয়ে দিচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিন শুরুর খবরাখবরগুলো। হিরো, আজকের দিনের শুরুর খবর জানার আগে আমি একটু গত সপ্তাহের ওভারঅল পরিস্থিতি যদি আপনাকে জানাই। গত সপ্তাহে কিন্তু বাজার মূলধন কমলেও লেনদেনের পরিমাণ খানিকটা বেড়েছে। তবে সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টি, যে বাজারের ওভারঅল পি রেশিও কিন্তু অনেকটাই নেমে গিয়েছে। ওভারঅল গত সপ্তাহে বাজার মূলধন পাশাপাশি আমরা দেখেছি পি রেশিও নেমে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে 9.44, অর্থাৎ 10% নিচে নেমে গিয়েছে। বিশেষ করে ব্যাংকিং সেক্টরে এখন পি রেশিও অবস্থান করছে 6.38, মিউচুয়াল ফান্ডে 3.34 এবং জার্নি খাতে 5.08, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে অনেক শেয়ার কিন্তু এখন বিনিয়োগ ঝুঁকির একেবারে তলানিতে চলে এসেছে, যেটি ভালো একটি খবর খারাপের মধ্যেও। তবে দিনের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সূচক কমে গিয়েছে প্রায় 32 পয়েন্টের মতো। ঢাকা স্টক এক্সচেঞ্জে অবস্থান করছে 5164 পয়েন্টে। এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দর হারিয়ে লেনদেন হতে দেখা যাচ্ছে। দর হারিয়েছে 225টি, বেড়েছে 56টির অপরিবর্তিত অবস্থায় থেকে লেনদেন হচ্ছে 52টির এবং লেনদেনের গতিও অনেকটাই কম। এই মুহূর্তে মাত্র 38 কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এছাড়া হিরো টপ রেটের তালিকায় এই মুহূর্তে যে প্রতিষ্ঠানগুলো উঠে এসেছে উপরের দিকে, তার মধ্যে রয়েছে জেনেক্স ইনফোসিস, রয়েছে বিএসসি, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, আইসিবি, খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাগ, এছাড়া আছে এনআরবি ব্যাংক, যমুনা ব্যাংক, অগ্নি সিস্টেম, কনফিডেন্স সিমেন্ট, অরিজিন ইনফিউশন এবং ড্রাগন সোয়েটার। এগুলো লেনদেনের শীর্ষে অবস্থান করছে, যদিও বেশিরভাগ প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে। এবং আমরা যেটা বলছিলাম যে বেশিরভাগ প্রতিষ্ঠান দর হারালো, যে কম সংখ্যক প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে শতাংশ হিসেবে, তার মধ্যে রয়েছে মিরাকেল ইন্ডাস্ট্রিজ, মার্কেটাল ইন্স্যুরেন্স, বিডি অটোকার, পিপলস লিজিং, শ্যাম্পুর সুগার, স্টাইলক্রাফট, ইয়াকিন পলিমার। এছাড়া সবচাইতে বেশি দর হারিয়েছে শতাংশ হিসেবে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, নিউ লাইন ক্লথিংস, জেনেক্স ইনফোসিস, রয়েছে জেমিনি সি ফুড, নিটল ইন্স্যুরেন্স, সোনালী লাইফ, বিডি হোল্ডিং। এগুলো সবচাইতে বেশি দর হারিয়েছে। তো যেমনটা বলছিলাম, দিনের শুরুতেই কিন্তু বেশ খানিকটা নিম্নমুখী প্রবণতা এবং লেনদেনের গতিও যথেষ্ট কম রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো হিরোই ছিল দিন শুরুর খবরাখবর। রাজীব জামান, আপনাকে ধন্যবাদ। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 304 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 39,091 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 305 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 19,865 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 26 পয়েন্ট কমে অবস্থান করছে 3,796 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,404 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 35 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 56 পয়েন্ট কমে অবস্থান করছে 81,709 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 1 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,451 পয়েন্টে। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। অর্থনীতির স্থিতিশীলতা ফেরাতে সরকারের হাতে সময় কম মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, আগামী বছরই হয়তো রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার আসবে। তবে টেকসই উন্নয়নে বাংলাদেশকে বাজার ভিত্তিক অর্থনীতির ওপর জোর দেওয়ার পরামর্শ দেন তিনি। শিউলি শবনমের রিপোর্ট। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর বার্ষিক সম্মেলন, এতে যোগ দিয়ে বাজার অর্থনীতির সমস্যা সম্ভাবনা সহ টেকসই অর্থনীতি গড়তে করণীয় বিভিন্ন দিক নিয়ে কথা বলেন বক্তারা। অর্থনীতিবিদ রেহমান সুবহান বলেন, দারিদ্রতা কমাতে বাংলাদেশ ভালো করছে এবং এটি প্রশংসিত হচ্ছে। Classify this as one of the dynamics of poverty reduction and growth in non-farm agriculture. এদিকে বাংলাদেশ এখনও অর্থনৈতিক কূটনীতিতে পিছিয়ে আছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, বড় বড় কোম্পানিগুলোর টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে। বড় বড় শিল্প, বেক্সিমকো শিল্প ইন পার্টিকুলার, এগুলোর সব
ব্যালেন্স শিট এখন দেখা যাচ্ছে এগুলোতে ব্যালেন্স শিটে অনেক টাকা আছে, কিন্তু আসলে কোনো দেশের ভিতরে কোনো রিসোর্স নাই। শিক্ষা ও স্বাস্থ্য খাতে রিসোর্স সংকট উল্লেখ করে দক্ষ মানব সম্পদ গড়তে এই দুই খাতে আরও বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন তিনি। আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব, তখন সবাই মিলে ভাবা যাবে কিভাবে যাওয়া যাবে। টেকসই উন্নয়নের স্বার্থে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা জরুরি বলেও মনে করেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। গ্যাস অনুসন্ধানে আগামী বছর ১০০টি নতুন কূপ খনন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। বলেছেন, এখন উন্মুক্ত দরপত্র ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো প্রকল্প বাস্তবায়ন হবে না। রাজধানীতে এক সেমিনারে এলএনজি আমদানি ও ভোলার গ্যাস ক্ষেত্র নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান ডক্টর ফাউজুল কবির খান। তৌহিদুর রহমানের রিপোর্ট। জ্বালানি পণ্যের সম্ভাব্য ভবিষ্যৎ মূল্য ও স্থিতিশীল সরবরাহ ব্যবস্থার গুরুত্বের উপর ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সেমিনার। বক্তারা জানান, গত ২০ বছরে জ্বালানির অভ্যন্তরীণ চাহিদা ৪ গুণ বেড়েছে। দৈনিক গ্যাসের চাহিদা উন্নীত হয়েছে ৩৮০ কোটি ঘনফুটে। এলএনজির আমদানির মাধ্যমে ৮০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হলেও ঘাটতি থেকে যাচ্ছে আরও ১০০ কোটি ঘনফুট। দাম যাতে সহনযোগ্য থাকে সেই পর্যায়টাকে বের করে সেইখানে দামটাকে আটকে রাখার একটা ব্যবস্থা করা দরকার। উৎপাদন খাত গতিশীল রাখতে গ্যাস বিদ্যুতের সরবরাহ বাড়ানোর উপর জোর দেন বিশেষজ্ঞরা। আদানি সহ বিদ্যুৎ জ্বালানি খাতের অন্যায্য সব চুক্তির সংশোধনেরও পরামর্শ তাদের। আদানি পাওয়ারের কস্ট বেশি আছে, যেটা নেগোশিয়েট করতে হবে। কয়লার খরচ আসলে বেশি আছে, এবার ওদের ক্যাপাসিটি পেমেন্ট একটু বেশি আছে। গ্যাস এক্সপ্লোরেশনের জন্য আমাদের এখন ঝাঁঝরা করে ফেলতে হবে সবখানে যত পারি। আমরা স্টিল মনে করি বাংলাদেশ এনর্মাস পটেনশিয়াল ফর গ্যাস। আমাদের অ্যাকচুয়ালি এনার্জির জন্য বাইরের উপরে বা এরকম হাহাকার করার কোনোই অর্থ হয় না। বিদ্যুৎ খাতে অন্যায্য চুক্তি ও মোটা অঙ্কের ভর্তুকির জন্য বিগত হাসিনা সরকারের কড়া সমালোচনা করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। আমরা এই যে কেন বেশি দামে এই বিদ্যুৎগুলো কেনা হলো, এখানে তো আমাদের বাংলাদেশি উদ্যোক্তারা আছে, বাংলাদেশি ব্যবসায়ীরা আছেন। তারা কি একটু অনুশোচনা করেন যে জাতিকে যে তারা এই বিদ্যুতের উচ্চ মূল্য চাপিয়ে দিয়েছেন? উন্মুক্ত দরপত্র ছাড়া প্রকল্প নেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। অনশোর ড্রিলিং আমরা স্টার্ট করব এবং এই অনশোর ড্রিলিং ভোলাতে হবে, সিলেট, নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে হবে। গ্যাস অনুসন্ধান জোরদার করার কথাও জানান ডক্টর ফজলুল কবির খান। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন বিভাগের কর্মকর্তারা পদায়নের মাধ্যমে ব্যাংকটির মূল ধারায় ফিরতে চান। এ বিষয়ে পদক্ষেপ চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে আবেদন করেছেন তারা। আরডিএস কর্মকর্তারা জানান, এস আলম গ্রুপ দখল নিয়ে ইসলামী ব্যাংকে বৈষম্য সৃষ্টি করেছে। স্বল্প বেতন কাঠামোয় মানবেতর জীবন কাটছে ইসলামী ব্যাংকের প্রায় ৪,০০০ কর্মীর। আদিত্য মামুনের রিপোর্ট। এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখল নিয়ে চরম বঞ্চনার মুখে ফেলে দেয় ব্যাংকটির পল্লী উন্নয়ন বিভাগের কর্মকর্তাদের। পট পরিবর্তনের পর বৈষম্যের অবসানে ব্যাংকের শত শত কর্মী রাস্তায়। দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ মানববন্ধন করেন তারা। আমাদেরকে বলে, আপনারা তো আগেই জান্নাতে যাবেন, তাহলে আপনার টাকার কি দরকার? আমরা তো মানুষ, আমাদের ছেলে মেয়ে আছে, তাহলে আমরা কার কাছে যাব? লেন্থ অফ সার্ভিস অনুযায়ী যেন জেনারেল ব্যাংকে পদায়ন করে। তারা বলছেন, বেতন কাঠামোয় অসামঞ্জস্যতা, সিনিয়র কর্মকর্তার চেয়ে জুনিয়র কর্মকর্তার বেশি বেতন সহ পদে পদে আছে বৈষম্য। বিআরবিডি সার্কুলকে বৃদ্ধাঙ্গুল দেখালেন, প্রথমে করলেন শুরু থেকে 19,500, ঠিক আছে। এরপর কি হলো? না, পৃথিবীতে এমন কোনো প্রতিষ্ঠান নাই যে 29 বছর 1 বছর থাকালে। আমাদের একটাই দাবি যে আমাদের মিনিস্ট্রিতে প্রদান করতে হবে। ফিল্ড অফিসার, সিনিয়র ফিল্ড অফিসারদের কাজ, অভিজ্ঞতা আর নির্দিষ্ট সময় পরে জেনারেল পদে নিয়োগের বিধান থাকলেও তা বাতিল করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এস আলমের মদতপুষ্ট ম্যানেজমেন্ট এক অজ্ঞাত কারণে এই প্রকল্পের অফিসারদেরকে ব্যাংকের মূলধারায় পদায়ন নিষিদ্ধ করে। আমাদের অনলি 20% প্রমোশন দেয়,
কিন্তু জীবিতে প্রায় 100% বা 90% প্রমোশন দেওয়া হয়। এভাবে নানাভাবে আমাদেরকে হয়রানি করা হচ্ছে। আরডিএস কর্মকর্তাদের মূলধারায় পদায়ন নিশ্চিতের মাধ্যমে বৈষম্য দূরীকরণে গভর্নরের কাছে আবেদন তাদের। যতক্ষণ এই দাবি পূরণ না হবে ততক্ষণ আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করে যাব। দাবি মানা না হলে ভবিষ্যতে বড় কর্মসূচি দিয়ে পথে নেমে আসার হুঁশিয়ারি দেন তারা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। দুপুর 1:30 আবারও ফিরে আসবো 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গে থাকুন।